চুমুকে। লোকে বলে ইচ্ছে থাকলে উপায় হয়। মানুষের ইচ্ছে যখন প্রকট হয় তখনই কিন্তু উপায় বের হয়। আর যে কোনো কাজ করার আগে সবার প্রথম প্রয়োজন ইচ্ছে। ইচ্ছে শক্তি, সেই সাথে ধৈর্য এবং সেই সাথে মেধা যদি কাজে লাগানো যায়, অনেক অসম্ভবকেও কিন্তু সম্ভব করা যায়। ঠিক তেমনই একজন ব্যক্তিত্বের মানুষ আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি অত্যন্ত গুণী একজন মানুষ এবং তিনি তার জীবনে যে কাজগুলো এখন করছেন এবং যেভাবে রিপ্রেজেন্ট করছেন, সেখান থেকে আমাদের প্রতিনিয়ত অনেক কিছু শেখার রয়েছে। চলে যাব তার সাথে কথা বলতে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথি, সঙ্গীত শিল্পী ও শিক্ষার্থী, ঢাকা কলেজ, ওয়াদুদুর রহমান রাহুল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জি, আমরা বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুরুতেই জানতে চাই যে সঙ্গীত শিল্পী হিসেবে পথ চলাটা শুরু কিভাবে হয়েছে আপনার? আসলে শিল্পী কথাটার গভীরতা অনেক, ভারত অনেক, তবে ছোটবেলা থেকেই গান করি। ছোটবেলা যখন স্কুলে ভর্তি হই, প্রথম শ্রেণী থেকেই সারগাম শুরু, আর এই অবধি এখন ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে নজরুল সঙ্গীতের উপরে প্রশিক্ষণার্থী হিসেবে আছি। সঙ্গীতটা আসলে ছোটবেলা থেকেই শুরু, যদি বলতে হয় আর কি। আচ্ছা, গান আয়ত্ত করলেন কিভাবে? সুরের পাগল সবাই, সুরটাই আমাকে টানতো। তো সুর যেহেতু আমাকে সুর টানতো, সেহেতু আজানের খুব ভক্ত ছিলাম ছোটবেলা থেকেই। আচ্ছা আচ্ছা। তো আজান আমাকে, আমি আজান দিতাম মসজিদে, আমাদের গ্রামের মসজিদে। তো সেই থেকে যখন প্রথম শ্রেণীতে ভর্তি, তখনই একটু গান গাইতাম। তো তখনই যখন সঙ্গীতের স্পেশাল ক্লাসটা ছিল, ওই ক্লাসে স্যাররা আমাকে আইডেন্টিফাই করলেন যে না, ওকে দিয়ে হয়তো গান হবে, তাই হারমোনিয়ামটা তখনই আমার হাতে দেওয়া হলো। বাহ, চমৎকার। তাহলে আমরা এখন এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। যেহেতু বিজয়ের মাস ডিসেম্বর, তো আমাদের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তো আমি চেষ্টা করছি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটি দেশাত্মবোধক গান করার। সেই গানটির গীতিকার হলেন SM হেদায়েত এবং সুরকার হলেন লাকি আকন। চেষ্টা করছি। মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে সে, তোমায় ভালোবেসে মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে, তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে, তোমার হাসি তোমার খুশি প্রাণের মাঝে মেশে, তোমায় ভালোবেসে মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। বাহ, অসাধারণ অসাধারণ, চমৎকার গেয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গান তো আমরা শুনেই আসলে গানের প্রতি আকৃষ্ট হই। সো আপনার কাছে জানতে চাই যে কোন শিল্পীর গানগুলো শুনে আপনি গানের প্রতি এত ভালোবাসা এনেছেন? আসলে পৃথিবীতে অজস্র অসংখ্য শিল্পী, শ্রদ্ধেয় শিল্পীগণ আছেন। তো আসলে কোনো সুনির্দিষ্ট শিল্পীর নাম আমি বলতে পারবো না, কারণ সকালে একজন শিল্পী আমার কাছে প্রিয়, দুপুরে আরেকজন শিল্পী, বিকেলে, মানে গান যেমন বিভিন্ন সময় ভেদে বিভিন্ন গান আমার কাছে অনেক ভালো লাগে। তো অনেক শিল্পীর নাম বলতে হলে অনেক শিল্পীর নাম আমাকে বলতে হবে। হিন্দি হলে একজন চলে আসে, ক্লাসিক্যাল হলে আরেকজন চলে আসবেন, সেমি ক্লাসিক্যাল হলে আরেকজন চলে আসবেন, লোক হলে আরেকজন চলে আসবেন। তো আমার মোট কথা, আমার গানের জনরা বা গানের যে ভাগগুলো, সেখান থেকে অনেক শিল্পী আমার
অনেক ভালো লাগার, সবাই আমার অনেক ভালো লাগার। বাহ, বেশ দারুণ। আপনি একটি প্রতিযোগিতার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন, সেই প্রতিযোগিতাটি সম্পর্কে শুনতে চাই এবং সেখানে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেই ব্যাপারে একটু জানতে চাই। বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো RTV অদম্য সুর, সেখানে আমি নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করি। তারপর প্রতিযোগিতার বিভিন্ন ধাপগুলো পেরিয়ে আমি সেরা 10-এ উত্তীর্ণ হই। তারপর প্রথম স্থান চ্যাম্পিয়ন হয়েছি আমি আপনাদের দয়। তো এই জার্নিটা অনেক অসাধারণ ছিল এবং অত্যন্ত গুণী মানুষদের সান্নিধ্যে আমরা আসতে পেরেছি এবং তাদের কাছ থেকে অনেক লার্নিং এবং খুব ভালো ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে আসলে এই কম্পিটিশনটা আমি অতিবাহিত করেছি। বাহ, চমৎকার। সো আপনার কাছে কি মনে হয় এই ধরনের প্রতিযোগিতা আসলে করাটা কতটুকু আসলে গুরুত্বপূর্ণ, যেহেতু যারা আসলে এই ধরনের আছেন, স্পেশাল যারা আছেন, তাদের জন্য এই ধরনের প্রতিযোগিতা তাদের জন্য কতটুকু আসলে সুফল বয়ে আনে? অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই সুফল বয়ে নিয়ে আসবে, কারণ প্রতিবন্ধী ব্যক্তিরা বিশ্বের জনসংখ্যার একটা অনেক বড় একটা অংশ। তো যেহেতু এই ধরনের কম্পিটিশনের আয়োজন হয়, তখন বলতে হবে যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে মানুষ ভাবছে এবং দেশ, সমাজ, রাষ্ট্র ভাবছে। আর আরেকটা কথা হলো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে শুধু কাজ করাটা না, সবচেয়ে আরও বড় কাজ হবে যদি প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয়ে কোনো একীভূত কাজ করা হয়, তাহলে হবে সবচেয়ে ফলপ্রসূ আমার মনে হয়। বাহ, চমৎকার বলেছেন। গানের চর্চা কতটুকু করা হচ্ছে এখন? এখন তো ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে আছি, নজরুল সঙ্গীতের উপরে প্রশিক্ষণার্থী হিসেবে চলছে। আর চেষ্টা করি, যেহেতু আমি একজন শিক্ষার্থী, ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্সে অধ্যয়নরত, তো সেহেতু এর ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করছি গান করার আর কি, চর্চা চালিয়ে যাওয়ার। আচ্ছা, তাহলে আপনার কণ্ঠে এখন একটি নজরুল সঙ্গীত শুনতে চাই, কোনটি শোনাবেন? নজরুল সঙ্গীত আমার খুবই প্রিয় এবং নজরুল মানেই আমার কাছে অনেক কিছু। তো আমি চেষ্টা করছি নজরুলের প্রেম পর্যায়ের একটি গান, অত্যন্ত সবার সুপরিচিত, মোর প্রিয়া হবে এসরানি দেব খোপায় তারার ফুল। চমৎকার একটি গান, জি আমরা শুনতে চাই। চেষ্টা করছি। মোর প্রিয়া হবে এসরানি দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসরানি দেব খোপায় তারার ফুল, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শাড়ির দোলানো মালিকা, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শাড়ির দোলানো মালিকা, বিজলি জরিন ফিতায় বাঁধিব মেঘরং এলো চুল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসরানি, মোর প্রিয়া হবে এসরানি, মোর প্রিয়া হবে এসরানি দেব খোপায় তারার ফুল। বাহ, অসাধারণ অসাধারণ, এত সুন্দর আপনি গান আসলে গানের সাথেই আছেন, আপনি সেই সাথে আবৃত্তি শিল্পীও। সো আপনার ভোকাল দেখে শুনে আমরা আসলে বুঝতে পারছি যে আপনার ভোকালের প্রতি একটা আয়ত্ত আছে, যেটার কারণে হয়তো বা আবৃত্তির দিকে আপনি গেছেন। আপনি কিভাবে আয়ত্ত করেছেন এবং আবৃত্তির প্রতি ভালোবাসা কিভাবে এসেছে? আবৃত্তির প্রতি আমার আসলে এই বিগত 2 বছর হলো আমি আবৃত্তির সাথে সরাসরি যুক্ত। কারণ
ছোটবেলা থেকে কিন্তু গানটা করেছিলাম, কিন্তু আবৃত্তি ওভাবে আমার করা হয়নি। ঢাকা কলেজে আমার আবৃত্তি গুরু শ্রদ্ধেয় রহমতুল্লাহ রাজন এবং আমাদের আবৃত্তি সংগঠন কথাশৈলী আবৃত্তি চক্র। তো এই যখন আমি স্যারের প্রথম সেশনে গেলাম, স্যার আমার ভয়েস শুনে বললেন যে তোমার মধ্যে অসাধারণ আবেগ অনুভূতির একটা সংমিশ্রণ রয়েছে, তুমি যদি চেষ্টা করো তোমার দ্বারা আবৃত্তি সম্ভব। তখন আমি অনেক বেশি অনুপ্রাণিত হই যে স্যার এভাবে বললেন। উনি আবৃত্তি একাডেমির একজন ফাউন্ডিং মেম্বার, তো সেই জায়গা থেকে স্যারের মুখ থেকে তার মানে আমার চেষ্টা করা উচিত। তখন থেকে আমি আসলে আবৃত্তির চর্চাটা শুরু করি, এখনও সেই চর্চা চালিয়ে যাচ্ছি। তবে এখনও মনে হয় যে আসলে শিল্পী কথার গভীরতা অনেক, আমি আসলে এখনও শিল্পী হয়ে উঠতে পারিনি, শিল্পটাকে ধারণ করার চেষ্টা করছি। যখন আপনার পরিচিত কেউ বা বন্ধু বান্ধবরা তো অবশ্যই আপনার গানের ভক্ত, তারা আপনার গান পছন্দ করে এবং দর্শকরা তো অবশ্যই করেন, তো সেই জায়গা থেকে তখন যারা আপনার গানের জন্য রিকোয়েস্ট করেন তখন আপনার কেমন অনুভূত হয়? আমার খুব ভালো লাগে। কতটুকু আমি ভালো গান গাইছি সেটা না, আমি আসলেই ভালো গান গাইতে পারি না, আর কখনো ভালো গান গাইতে পারবো কিনা আমি জানি না, তবে সাধনা করে যাচ্ছি, ধারণ করার চেষ্টা করছি। যখন আমাকে আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী যারা বলেন যে গান গাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে তারা আমাকে ভালোবাসেন, তাই আমাকে এই ভালো লাগার ক্ষণটুকু বা ভালো লাগা থেকেই আমাকে বলেন, এবং এটা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়। আপনার ছোটবেলা কেমন কেটেছে এবং শিক্ষা জীবনটা কোথা দিয়ে শুরু হয়েছে এবং কতদূর পর্যন্ত আপনি কোথায় কোথায় পড়ছেন? ছোটবেলায় আমি খুব ডানপিটে ছিলাম। আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তো আমাদের পড়াশোনার জন্য ওভাবে বিশেষায়িত কোনো স্কুল ছিল না। যখন 2006 সাল, তো তখন আসলে আমি যখন প্রথম শ্রেণীতে যখন ভর্তি হই তখন আমার বয়স 7 বছর। যদিও 2 বছর অতিবাহিত হয়ে গেছে, 5 বছরে নর্মালি একজন শিক্ষার্থী বা একটা শিশু ভর্তি হয়ে যায়। তবে ওই সময়টা আমার এলাকায় এই খেতে খামারে ঘুরে বেরিয়ে সাঁতার দিয়ে, মানে আমার ওই গ্রামের যে চিত্রটা, আমি একজন গ্রামের ছেলে, আমি এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপর তো শিক্ষা জীবন শুরু হলো, এই যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, এখন স্নাতকোত্তরে। বাহ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আপনি এত সুন্দর গান, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই আমরা, তারপর আমরা ঘরে ফিরে যাব। সো কোন গানটি শোনাবেন এবার আমাদের? আমি চেষ্টা করছি, শ্রদ্ধেয় সুবীর নন্দী আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত প্রয়াত সঙ্গীত শিল্পী, তো তার একটি চমৎকার গান, যে গানটি লিখেছেন শ্রদ্ধেয় কবি জাহিদুল ইসলাম এবং সুর করেছেন শ্রদ্ধেয় শেখ সাদী খান। আমার খুবই প্রিয়, চেষ্টা করছি গাওয়ার। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়। কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। ও ও ও আ ও আমি তো চাই না গান, তবু সুর ফিরে আসে। স্বপ্নের বাঁশি বাজে জীবনের 12 মাসে। ও শুনিতে চাহে না গান, তবু সুর ফিরে আসে। স্বপ্নের বাঁশি বাজে জীবনের 12 মাসে। কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়, জ্বলে জ্বলে যায়, জ্বলে জ্বলে যায়। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়। কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়।
বাহ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। অবশ্যই, অনেক ধন্যবাদ সবাইকে, সবার প্রতি অনেক শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনসারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।